অম্লক্ষারক সাম্যাবস্থা। আজ আমরা অম্লক্ষারক সাম্যাবস্থা নিয়ে কিছু জিনিস পড়ব। তো এই টপিক্সের শুরুতে আমরা প্রথমে যে ব্যাপারটি জানবো তা হচ্ছে কিভাবে অম্ল এবং ক্ষারককে নির্ধারণ করা হয়, এবং এটি আমরা কিছু মতবাদের সাহায্যে দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখব অ্যারহেনিয়াসের মতবাদ, অম্ল এবং ক্ষারক সম্পর্কিত অ্যারহেনিয়াসের মতবাদ কি সেটি। অ্যারহেনিয়াসের মতবাদ হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে তারা অ্যাসিড, যারা জলীয় দ্রবণে OH- অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন প্রদান করবে তারা হচ্ছে ক্ষার। অর্থাৎ অ্যারহেনিয়াস মতবাদের মূল কথা হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন দান করলে অ্যাসিড, জলীয় দ্রবণে OH- দান করলে তারা কি হবে? ক্ষার হবে। এখানে যে ব্যাপারটি উল্লেখ তা হচ্ছে জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যারহেনিয়াস মতবাদ কেবলমাত্র তখনই কাজ করবে যদি সেটি কেমন দ্রবণ হয়? জলীয় দ্রবণ হয়। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, অতএব HCl এটি একটি অ্যাসিড কারণ এটি জলীয় দ্রবণে H+ আয়ন দান করছে। অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। কার মতবাদ অনুসারে? অ্যারহেনিয়াসের মতবাদ অনুসারে। তবে এই মতবাদে একটি সীমাবদ্ধতা হচ্ছে, যেহেতু এখানে ফিক্স করে বলা ছিল যে এটি কেবলমাত্র জলীয় দ্রবণ হতেই হবে, সো জলীয় দ্রবণের বাইরে এই মতবাদে কখনোই অ্যাসিড ক্ষারকে ব্যাখ্যা করা সম্ভব না। যেমন কোন একটি গ্যাস এর অম্ল বা ক্ষার ধর্ম রয়েছে, কিন্তু একটি গ্যাসের অম্ল ধর্ম এবং ক্ষার ধর্ম অ্যারহেনিয়াস মতবাদ দিয়ে উল্লেখ করা সম্ভব না, কারণ এক্ষেত্রে প্রথম কন্ডিশন এটা কেমন দ্রবণ হতে হবে? জলীয় দ্রবণ। অতএব এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে অজলীয় দ্রবণে অ্যারহেনিয়াস মতবাদ অকার্যকর। তাহলে এবার আমাদের এমন একটি মতবাদের প্রয়োজন রয়েছে যে মতবাদ জলীয় হোক অজলীয় হোক যে কোনো ক্ষেত্রে অ্যাসিড হারকে ব্যাখ্যা করতে পারে, এবং এবার আমরা যেটি দেখব তা হচ্ছে ব্রনস্টেড-লাউরির মতবাদ। ব্রনস্টেড-লাউরির মতবাদকে অনেক সময় প্রোটনীয় মতবাদ বলা হয়ে থাকে, কারণ এই মতবাদ সম্পূর্ণরূপে প্রোটনের উপরে ভিত্তি করে দেয়া হয়েছে। ব্রনস্টেড-লাউরির মতবাদের মূল কথা হচ্ছে এই ক্ষেত্রে জলীয় হোক অজলীয় হোক অথবা OH- এগুলো নিয়ে কোনো ধরনের কন্ডিশন বা কোনো ধরনের শর্ত নেই। এক্ষেত্রে মূল কথাটা হচ্ছে শুধুমাত্র প্রোটন নিয়ে, যারা প্রোটন দান করবে তারা অ্যাসিড, এবং যারা প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষার, ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে। এমনকি আমরা জানি প্রোটন বলতে কাকে বোঝায়? H+, এটি একটি প্রোটন, কারণ হাইড্রোজেনে একটি ইলেকট্রন থাকে এবং একটি প্রোটন থাকে। একটি ইলেকট্রন বের করে নিলে যা থাকে তা হচ্ছে H+, এবং H+ই হচ্ছে একটি প্রোটন। তাহলে ব্রনস্টেড-লাউরির মূল কথা হচ্ছে জলীয় অজলীয় হোক বা না হোক, যারাই প্রোটন দান করবে তারা অ্যাসিড, এবং যারা প্রোটন গ্রহণ করবে তারা ক্ষার। যেমন HCl প্রোটন দান করছে এবং Cl- আয়নে কনভার্ট হচ্ছে, যেহেতু HCl প্রোটন দান করছে অতএব HCl কে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। অপরদিকে NH3 অ্যামোনিয়া, এটি হচ্ছে গ্যাস, এবং এই অ্যামোনিয়া গ্যাসকে আমরা কখনোই অ্যারহেনিয়াস মতবাদে ব্যাখ্যা করতে পারবো না, কারণ অ্যারহেনিয়াস মতবাদের প্রথম কন্ডিশন ছিল এটি কেমন দ্রবণ হতে হবে? জলীয় দ্রবণ হতে হবে। এমন একটি গ্যাস এবং এটি একটি প্রোটন গ্রহণ করে NH4+ আয়নে কনভার্ট হয়। যেহেতু NH3 অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করছে অতএব অ্যামোনিয়াকে আমরা কি বলবো? ক্ষার বলবো। আর HCl প্রোটন দান করছে, HCl কি? অ্যাসিড। এটা হচ্ছে ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপারে লক্ষণীয়, আর তা হচ্ছে HCl প্রোটন ত্যাগ করার পর কনভার্ট হচ্ছে Cl- আয়নে। এই Cl- আয়ন চাইলে এখন একটি প্রোটন গ্রহণ করতে পারবে। যেহেতু Cl- আয়ন প্রোটন গ্রহণ করতে পারবে অতএব আমরা বলতে পারি Cl- এটা একটি ক্ষার, এবং একে আমরা বলবো অনুবন্ধী ক্ষার, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তার মানে হচ্ছে কোনো একটা অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর ক্ষারে পরিণত হয়, যাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়। এবং সেই সাথে আমরা যদি দেখি NH3 অ্যামোনিয়া, এটি হচ্ছে ক্ষার কারণ এটি প্রোটন গ্রহণ করে,
এটি প্রোটন গ্রহণ করার পর NH4+ আয়নে পরিণত হবে, যা চাইলে এখন একটি প্রোটন ত্যাগ করতে পারবে। যেহেতু NH4+ আয়ন প্রোটন ত্যাগ করতে পারবে, অতএব এটি অ্যাসিড এবং এটি হচ্ছে ক্ষারের অণুবন্ধী অ্যাসিড। তাহলে আমরা এখানে যা দেখতে পেলাম তা হচ্ছে কোনো একটা অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর অণুবন্ধী ক্ষারে পরিণত হবে এবং কোনো একটা ক্ষার প্রোটন গ্রহণ করার পর অণুবন্ধী অ্যাসিডে পরিণত হবে। এবং এক্ষেত্রে আমরা যে ব্যাপারটি মনে রাখবো তা হচ্ছে HCl যদি শক্তিশালী অ্যাসিড হয় তার অণুবন্ধী ক্ষারটি কেমন হবে? দুর্বল। আবার কোনো একটি ক্ষার যদি দুর্বল হয় তার অণুবন্ধী অ্যাসিড হবে শক্তিশালী। অর্থাৎ শক্তিশালী থেকে যা কিছু তৈরি হবে অণুবন্ধী সবই দুর্বল হবে, এবং দুর্বল থেকে অণুবন্ধী যা যা তৈরি হবে তার সবই কেমন হবে? সবল বা শক্তিশালী হবে। এই ছিল হচ্ছে ব্রনস্টেড-লাউরির প্রোটনের মতবাদ। তবে এই ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে যে কোনো ক্ষেত্রে যদি প্রোটনের অনুপস্থিতি ঘটে, অর্থাৎ কোনো কিছু অ্যাসিড বা ক্ষারের মতো আচরণ করছে কিন্তু সেখানে প্রোটনের আদান প্রদান কিছু হচ্ছে না, সেই ক্ষেত্রে এই ব্রনস্টেড-লাউরির মতবাদ অকার্যকর হবে। তাহলে আমাদের এবার এমন কিছু দরকার যা ব্রনস্টেড-লাউরির সীমাবদ্ধতাকে পূরণ করতে পারে, এবং সেটি হচ্ছে কি? লুইস মতবাদ। লুইস মতবাদ, লুইস মতবাদকে আবার ইলেকট্রনীয় মতবাদ বলা হয়ে থাকে, এবং এই মতবাদ ব্রনস্টেড-লাউরির মতবাদের ঠিক উল্টো, এবং এক্ষেত্রে মতবাদটি দেওয়া হয়েছে সাধারণত ইলেকট্রনের উপর ভিত্তি করে। তাহলে লুইস মতবাদ অনুসারে অ্যাসিড এবং ক্ষার কাকে বলে সেটা আমরা একটু দেখি। আমরা জানি ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে যারা প্রোটন দান করবে তারা হচ্ছে অ্যাসিড। প্রোটন দান করা এবং ইলেকট্রন গ্রহণ করা একই কথা। অর্থাৎ লুইস মতবাদ অনুসারে যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা মুক্তজোড় ইলেকট্রন দান করবে তারা হচ্ছে ক্ষার। আমরা এবার কিছু উদাহরণ দেখি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যৌগে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি ইলেকট্রন রয়েছে, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের নিজে থাকে 3টি ইলেকট্রন এবং ক্লোরিন সহায়ক করে 3টি ইলেকট্রন। অতএব এই যৌগে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি ইলেকট্রন রয়েছে। যেহেতু 6টি ইলেকট্রন রয়েছে, অতএব অ্যালুমিনিয়াম অবশ্যই আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অতএব এটি অ্যাসিড, এবং এটা অবশ্যই কার মতবাদ অনুসারে? লুইস মতবাদ অনুসারে। এই জন্য এটিকে লুইস অ্যাসিডও বলা হয়ে থাকে। একইভাবে আমরা দেখতে পারি BF3, বোরন ট্রাইফ্লাইড। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে বোরনের শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন, এবং এটিও কি অ্যাসিড? লুইস অ্যাসিড। এর অর্থ হচ্ছে যখন কোনো যৌগে কোনো পরমাণুর শেষ শক্তি স্তরে ইলেকট্রনের ঘাটতি থাকবে তখনই সেটি লুইস অ্যাসিড হিসেবে আচরণ করতে পারবে। এবার যদি আমরা লুইস ক্ষারে কিছু উদাহরণ দেখি। NH3 অ্যামোনিয়া, আমরা জানি নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এবং নাইট্রোজেন চাইলে তার এই মুক্তজোড় ইলেকট্রন কাউকে দান করতে পারে। যেহেতু এক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন দান করছে, অতএব এটি ক্ষার, এবং কার মতবাদ অনুসারে? লুইস মতবাদ অনুসারে, অতএব এটি লুইস ক্ষার। একই সাথে আমরা ফসফিনের ক্ষেত্রেও দেখতে পারি PH3, এই যৌগে ফসফরাসের মুক্তজোড় ইলেকট্রন রয়েছে এবং এটি তার মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে। অতএব PH3 ফসফিন এটিও একটি ক্ষার এবং লুইস ক্ষার, কারণ এটি লুইস মতবাদ অনুসারে ক্ষার ধর্ম প্রদর্শন করছে। অতএব আমরা দেখতে পাচ্ছি কোন যৌগ অ্যাসিড এবং কোন যৌগ ক্ষার হিসেবে আচরণ করবে। এই রিলেটেড 3টি মতবাদ ছিল। অ্যারহেনিয়াসের মতবাদ, অ্যারহেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা রয়েছে, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখলাম ব্রনস্টেড-লাউরির মতবাদ। ব্রনস্টেড-লাউরির মতবাদকে কি বলা হয়ে থাকে? প্রোটনীয় মতবাদও বলা হয়ে থাকে। এবং সবশেষে আমরা দেখলাম লুইস মতবাদ, যার অপর নাম হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। তাহলে যখন কোনো যৌগকে অ্যাসিড বা ক্ষার এই জাতীয় কোনো কিছু ব্যাখ্যা করতে হবে, তখন আমরা এই 3টি মতবাদের যে কোনো একটি দিয়ে ব্যাখ্যা করব। এবার আমরা দেখব অ্যাসিডের শ্রেণীবিভাগ এবং অ্যাসিডের শক্তিমাত্রা। অ্যাসিডের শ্রেণীবিভাগ করার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, তবে এবার আমরা প্রথমে যে ক্রাইটেরিয়া হিসেবে অ্যাসিডকে ভাগ করব তা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করব, সেগুলো হচ্ছে হাইড্রো অ্যাসিড এবং অক্সো অ্যাসিড। হাইড্রো অ্যাসিড কাদেরকে বলবো? যেগুলোতে অক্সিজেন থাকবে না, এই অ্যাসিডগুলোকে আমরা বলবো হাইড্রো অ্যাসিড, যেমন HCl, হাইড্রোজেন ক্লোরাইড,
হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো সবই হচ্ছে হাইড্রো অ্যাসিড, কারণ এই অ্যাসিডগুলোতে কোনো অক্সিজেন নেই। এবং অপরদিকে অক্সিজেন আমরা তাদেরকে বলবো যেগুলোতে অক্সিজেন থাকবে, যেমন HClO4, পারক্লোরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে সবই কি অক্সো অ্যাসিড, কারণ এতে কি রয়েছে অক্সিজেন রয়েছে। আর হাইড্রো অ্যাসিড হচ্ছে সেগুলো যেগুলোতে কোনো ধরনের অক্সিজেন থাকবে না। অতএব আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডকে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে হাইড্রো অ্যাসিড, অপরটি হচ্ছে অক্সো অ্যাসিড। এবং হাইড্রো অ্যাসিডের সংজ্ঞা কি, যে অ্যাসিডে অক্সিজেন থাকবে না তাকে আমরা হাইড্রো অ্যাসিড বলবো। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এবং অক্সো অ্যাসিড কাদেরকে বলবো, যে অ্যাসিডে অক্সিজেন থাকবে, যেমন পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো হচ্ছে অক্সো অ্যাসিডের উদাহরণ। আমরা এই পরবর্তী লেকচারে অ্যাসিডের শক্তিমাত্রা বা দুটো অ্যাসিডের কোনটি কার চাইতে অধিক তীব্র সেই ব্যাপারগুলো দেখব। ধন্যবাদ সবাইকে।